হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি বেসিক্যালি গ্ল্যাডিয়েটর 2 নিয়েই কথা বলতাম, কিন্তু গ্ল্যাডিয়েটর 2 নিয়ে কথা বলার আগে গ্ল্যাডিয়েটর সম্পর্কে একটুখানি বলে নিই, তাহলে দর্শকদের গল্পটা সম্পর্কে আন্দাজ করতে একটু সুবিধা হবে। গ্ল্যাডিয়েটর হচ্ছে 2000 সালের সিনেমা, রিডলি স্কটের পরিচালনায়। এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন রাসেল ক্রো, জ্যাকুইন ফিনিক্স, রিচার্ড হ্যারিস, অলিভার রিড সহ আরও অনেকে। এই সিনেমাটা অ্যাকশন অ্যাডভেঞ্চার জনরার মধ্যে পড়ে। গ্ল্যাডিয়েটর সম্পর্কে, এই সিনেমাটা সম্পর্কে বলার আগে দর্শকদের অবশ্যই জানা দরকার যে গ্ল্যাডিয়েটর কাদের বলা হতো। অবশ্যই এই সিনেমাটা প্রাচীন রোম সাম্রাজ্যের ওপর বেস করেই করা হয়েছে। এই সিনেমাটা শুধু এটা নয়, পার্ট টুটাও তাই। প্রাচীন রোম সাম্রাজ্যে রোমান সাম্রাজ্য তখন এত বেশি শক্তিশালী হয়ে গেছিল, একটার পর একটা অঞ্চল সে দখল করছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই রকম ধরনের প্লট নিয়ে সিনেমা করা এবং সেই সময়টাতে রোমান সাম্রাজ্যকে তুলে ধরা, এটা কিন্তু সিনেম্যাটিক অ্যাপ্রোচ হিসাবে খুবই দুঃসাহসিকতার পরিচয়, এবং যেটা রিডলি স্কট খুব সুন্দরভাবে এই সিনেমাটা তিনি করেছিলেন। এরপর আমি চলে আসি গ্ল্যাডিয়েটর, মানে অ্যাকচুয়ালি কাদেরকে বলা হতো। গ্ল্যাডিয়েটর সেই সমস্ত প্রাচীন রোমান মানুষদেরকে বলা হতো বা সৈন্যদেরকে বলা হতো যারা অবশ্যই অস্ত্রবিদ্যায় যারা প্রশিক্ষণ প্রাপ্ত ছিল, এবং যারা তার উল্টো দিকে শত্রু, শত্রু ইন দ্য সেন্স সে শত্রু কোনো মানুষও হতে পারে, আবার কোনো পশুও হতে পারে। সেই মানুষ আর পশু, এই দুই ধরনের শত্রুর সে মোকাবিলা করতে পারত। তাদেরকেই সেই সময় রোমান সাম্রাজ্যে তাদেরকেই তখন গ্ল্যাডিয়েটর বলা হতো। এরপর যদি আমি এই সিনেমাটার কথাতে যদি চলে আসি, এই সিনেমাটাতে আমরা শুরুর দিকে দেখতে পাচ্ছি যে রোমান সাম্রাজ্য সমস্ত জায়গা দখল করে নিয়েছে, শুধু একটা ট্রাইবাল গ্রুপকে তারা দখল করার জন্য এগোচ্ছে। আর সেই সময় আমরা রোমান সাম্রাজ্যের অন্যতম একজন বিখ্যাত সেনাপতি ম্যাক্সিমাসকে আমরা দেখছি। তিনি হচ্ছেন রোমান, মানে সেনাপতি বলতে পারি, জেনারেল বলতে পারি, যাই হোক যেরকম পদে তাকে আখ্যায়িত করা হয়েছে। তো এখানে তার সঙ্গে ম্যাক্সিমাসের মানে রাজার সঙ্গে, রোমান সাম্রাজ্যের যিনি রাজা ছিলেন তার সঙ্গে তাদের দুজনের সম্পর্ক কিন্তু ভীষণ ভালো ছিল, মানে কাইন্ড অফ বাবা ছেলের মতোই সম্পর্ক ছিল, এবং রাজা এই সেনাপতির ওপর খুব বিশ্বাস করতেন, এবং তিনি কি চেয়েছিলেন তার সাম্রাজ্যের উত্তরাধিকারী হিসাবে তিনি ম্যাক্সিমাসকেই তিনি আর কি চুজ করেছিলেন। কিন্তু তার কিন্তু নিজের একটা ছেলে ছিল, তার নাম ছিল কমোডাস। এই চরিত্রটাতেই জ্যাকুইন ফিনিক্স অভিনয় করেছিলেন। কমোডাসের মধ্যে যে যে জিনিসগুলো ছিল, মানে যে যে জিনিসগুলো ছিল না, কমোডাসের মধ্যে একটাই জিনিস ছিল, এবং যেগুলো ছিল না সেগুলো হচ্ছে সাহসিকতা ছিল না। মানে কোনো সাম্রাজ্যের রাজা হতে গেলে কোনো না কোনো বিষয় তাকে এক্সপার্টিজ হতেই হবে। ইদার সে রাজনীতিবিদ ভালো হতে হবে, নয়তো তাকে ভালো যোদ্ধা হতে হবে, ভালো এই যে কূটনীতি যে ব্যাপারটা, একটা সাম্রাজ্য চালানোর জন্য কূটনীতি জানাটা খুব দরকার। কূটনীতি যে ব্যাপারটা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ভালোভাবে জানতে হবে। কিন্তু এক্ষেত্রে গ্ল্যাডিয়েটরের ক্ষেত্রে এখানে কমোডাসের যে চরিত্রটা ছিল সে কিন্তু এগুলো কিছুই জানতো না, কিন্তু তার মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে উচ্চাকাঙ্ক্ষী, সে প্রচণ্ড ছিল। মানে সিংহাসনে বসার যে একটা, মানে অদম্য যে একটা ইচ্ছা, সেটার জন্য সে কিন্তু ম্যাক্সিমাসের জীবনটাকে পুরো তছনছ করে দিয়েছিল। এরপর ম্যাক্সিমাসের কি হয়, মানে সে কোথা থেকে কোথায় পৌঁছে যায়, এবং এই যে এরকমভাবে পৌঁছতে পৌঁছতে শেষ যে লড়াইটা সেই কলোসিয়ামের ভেতরে, শেষ যে লড়াইটা ম্যাক্সিমাস আর কমোডাসের মধ্যে যে লড়াইটা হয়, ওই লড়াইটা তো দেখার মতো ছিল। ওই লড়াইটা কিন্তু দুজনেরই পরিণতি একই হয়েছিল। গ্ল্যাডিয়েটরে পরিচালক এটাই দেখাতে চেয়েছেন, পরিণতি দুজনের একই হয়, আমাদের সবার পরিণতি ওটাই হবে, কিন্তু পরিণতির পরে একজন রাজা না হয়েও রাজার মতো সে সম্মান পেল,
আর আরেকজন রাজা হয়েও সে সাধারণ মানুষের মতো সম্মানটা সে পেল না। এটাই পরিচালক আমাদেরকে এই সিনেমার মাধ্যমে দেখাতে চেয়েছেন। এরপর যদি আমি চলে আসি গ্ল্যাডিয়েটর পার্ট 2-তে। এবার গ্ল্যাডিয়েটর পার্ট 2 কিন্তু এটা নিয়ে বলার আগে আমি কিছু কিছু জিনিস বলে দিই। গ্ল্যাডিয়েটর পার্ট 2 কিন্তু একটু বেশি মাত্রায় সমালোচিত হয়েছে। অনেকের কাছে কিন্তু এই সিনেমাটা অতটা বেশি ভালো লাগেনি, কারণটা অবশ্যই ব্যাখ্যা করব। তো গ্ল্যাডিয়েটর পার্ট 2-তে যারা যারা অভিনয় করেছেন, যেমন পল, ডেনজেল ওয়াশিংটন, পেড্রো পাস্কেল, জোসেফ কুইন সহ আরও অনেকে এখানে অভিনয় করেছেন। আমি যদি গ্ল্যাডিয়েটর 2 এর গল্পটার কথা যদি আমি বলি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রোমান সাম্রাজ্য দেখতে পাচ্ছি, কিন্তু সেখানে দুজন যমজ ভাই তারা শাসন করছে, এবং তারাও কিন্তু ওই অনেকটা সেই কোমোডাসের মতোই কিন্তু তারাও উচ্চাকাঙ্ক্ষী। মানে অ্যাকচুয়ালি তাদের মাথায় বুদ্ধি নেই, কিন্তু তারা কিন্তু উচ্চাকাঙ্ক্ষী। উচ্চাকাঙ্ক্ষী ইন দ্য সেন্স তাদের নাম হচ্ছে ক্যারাসেলা এবং গেটা, এই দুই ভাই। তো তারা যেটা চাইছে পার্সিয়া, ভারত, এই সব জায়গাগুলো তারা দখল করতে চাইছে। তো এই সব জায়গাগুলো দখল করতে গেলে, মানে কোথায় রোম আর কোথায় ভারত, ওই পর্যন্ত দখল করতে গেলে যে ধরনের মানে ক্রেডিবিলিটি, ক্যাপাবিলিটি, সমস্ত জিনিস, লোকবল, সৈন্যবল, সমস্ত জিনিস যা যা ধরনের দরকার আছে, সর্বোপরি একজন রাজা হয়ে, মানে রাজা তো দুজনেই ছিল, তো দুজন রাজা হয়ে যে যে ধরনের মানে রাজ্য পরিচালনা বা দেশ পরিচালনা করা বা সৈন্যদের পরিচালনা করার যে ক্ষমতা থাকা দরকার, সেটা তাদের মধ্যে মোটেও ছিল না। এবং এই সিনেমাটাতে যেটা হয়, আজকে গ্ল্যাডিয়েটর পার্ট 1টাও কিন্তু বিভিন্ন জায়গায় শিফট করে, সেটা করে, কিন্তু এখানেও কিন্তু বিভিন্ন জায়গায় মানে ঘটনাগুলো আমরা দেখতে পাই। যেমন শুরুর দিকে আমরা উত্তর আফ্রিকার একটা পোর্শন আমরা দেখতে পাই, সেখানে আমরা হ্যানর চরিত্রের সঙ্গে আমরা ইন্ট্রোডিউসড হই, এবং শুরুর দিকে একটা নৌবাহিনীর যুদ্ধ শুরু হয়, সেখানে হ্যানো মানে আহত হয়, এবং সে সব কিছুর জন্য, মানে সমস্ত ডিজাস্টার্সের জন্য একজন রোমান একজন সেনাপতিকে বা রোমান জেনারেলকে সে দায়ী করে, তার নাম হচ্ছে অ্যাকোসিয়াস, তাকে দায়ী করে। তো সেই হিসাবে তার সঙ্গে তো তার একটা মানে মানে কি বলবো, বিশেষ করে হ্যানোর দিক থেকে একটা তো মানে মানে সে তাকে ঠিক পছন্দ করতো না, এটাই বলতে পারি। এরপর কিন্তু ঘটনাগুলো বিভিন্নভাবে, এখানে পরিচালক যেটা দেখাতে চাইছেন, বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন জায়গায় ঘটনাগুলো শিফট হতে থাকে। শিফট ইন দ্য সেন্স কখনো ইজিপ্ট, কখনো অস্ট্রিয়া, এইরকমভাবে কিন্তু জায়গাগুলো শিফট হতে থাকে। তো এরপর আমরা যেটা দেখতে পাই, আরেকটা চরিত্র আগমন হয়, সেটা হচ্ছে ম্যাকিনাস বা ম্যাকুইনাস, আমার উচ্চারণে ভুল হতে পারে। তো তিনি একজন ব্যবসায়ীর চরিত্রে, ব্যবসায়ী আর কি। এই চরিত্রটাতে অভিনয় করেছেন ডেনজেল ওয়াশিংটন। তো তিনি কি চান যে বর্তমানে যে দুই যমজ রাজা আছে তাদেরকে সরিয়ে দিয়ে তিনি গোটা রোমান সাম্রাজ্যকে নিজের মতো করে তিনি চালাবেন। এরপর এই সিনেমাটা মূলত ক্রিটিসিজমটা পেয়েছে, তার কারণ হচ্ছে এখানে শুধু যুদ্ধ, একটার পর একটা কলোসিয়ামে যুদ্ধ হবে, লড়াই হবে, এবং তোমাকে জিততে হবে, ইদার তুমি জিতলে না হলে তুমি হারলে, এরকমই একটা সিচুয়েশন এখানে দেখানো হয়েছে। হতে পারে অনেক দর্শকের এই কন্টিনিউ যে যুদ্ধর যে ব্যাপারটা, সেটা হয়তো অনেকের ভালো নাই লাগতে পারে। ইনফ্যাক্ট আমারও খুব একটা যে ভালো লেগেছে তা না। বিজিএম ভালো ছিল, শ্যুটগুলো খুব সুন্দর ছিল, বিশেষ করে শেষে যে নেভাল ব্যাটেলটা যেটা ছিল সেটা তো ভীষণই ভালো ছিল গ্ল্যাডিয়েটর 2 এর, এটা মানে মানতেই হবে, ওই ব্যাটেলটা মানে দেখার মতো ব্যাটেল ছিল। তো এনিওয়ে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু সিনেমাটা ক্রিটিসাইজ করা হয়েছে সিনেমাটাকে, তার কারণ হচ্ছে ইমোশনাল যে কোশ্চেনগুলো আছে সে কোশ্চেনগুলো কম ছিল। তার প্রধান একটা দৃশ্যই হচ্ছে একটা ছেলে তার বাবার মানে বাবার সম্পর্কে সে মাঝে মাঝে ইমোশনাল হচ্ছে না, সেটা
সেই সব দৃশ্যগুলো উজ্জ্ব। আজকে যখন গ্ল্যাডিয়েটরদের যখন লিস্ট থাকছে, সেই লিস্টে একটা নাম নেই, মানে সেই নামটা নেই কেন, তখন তার মাথায় স্ট্রাইক করছে। কিন্তু সেই মানে সেই যোদ্ধার মানে নামটাও সেখানে নেই, কিন্তু সেই যোদ্ধা যে পোশাক পরে যুদ্ধ করত, সেই বর্ম, সেই অস্ত্র, সেই শিরস্ত্রাণ, এইসব জিনিস নিয়ে সে যুদ্ধ করত, সেইগুলোকে সংরক্ষিত করে রাখা হয়েছে। সাউন্ডস ইন্টারেস্টিং, নট অনলি ইন্টারেস্টিং, ইটস অলসো সারপ্রাইজিং। মানে লোকের সামনে নামটা নেই, কিন্তু তার জিনিসপত্র, তার ব্যবহার করা জিনিসপত্রগুলো গোপনে সংরক্ষিত করা আছে। তো এই জায়গাটাতে এখানে একটা ছেলে, সেই ছেলেটার মধ্যে সেই পরে দেখা যাচ্ছে যে সেই ছেলে সেই সব জিনিস নিয়ে সে যুদ্ধ করতে নেমেছে। যুদ্ধ করতে বলি বা কলোসিয়ামের যে ফাইটিং সিনগুলো আছে সেগুলো সে করছে, সমস্ত জিনিস ঠিক আছে, কিন্তু ইমোশনাল কোশ্চেনটা কোথায়? কার বর্ম পড়ছে? সেই মানুষটার প্রতি তার ইমোশনাল যে যেসব জিনিসগুলো দেখানোর দরকার ছিল, সেই জিনিসগুলো কোথায়? কোনো কোনো কোথাও কিন্তু ছিল না। কিন্তু পার্ট ওয়ানে আপনারা দেখুন, সে ম্যাক্সিমাস, সে রাজা, সে পরিবারের জন্য তার মনটা কাঁদছে, কিন্তু পরবর্তীকালে আবার তার ভেতরে একটা দায়িত্ববোধ চলে আসছে। সেই দায়িত্ববোধ থেকে সে কি করবে কি করবে না, মানে সেই জিনিসটা সে যখন ঈশ্বরের কাছে যখন সে প্রার্থনা করছে, এই যে নিজের ভেতরের যে ইমোশনাল সাইডগুলো, সেগুলো কিন্তু কিচ্ছু আমি কিন্তু গ্ল্যাডিয়েটর টুতে কিন্তু ওইভাবে আমি দেখতে পাইনি। হ্যাঁ, অবশ্যই এখানে দেখুন রিডলি স্কটের সিনেমা, আমি সিনেমাটোগ্রাফি, অভিনয় কেমন করেছে, এই সব দিক নিয়ে আলোচনা, ব্যাপারটা এগুলো আর ঠিক আসে না, এগুলো আসে না, ওগুলো আমাদের এই এখানকার এই বাংলা হিন্দি সিনেমার মধ্যে ওইগুলো থাকে। রিডলি স্কটের সিনেমাতে আমরা দেখব যে এক্সিকিউশন লেভেলটা কীরকম হয়েছে, আমরা ওটাই দেখব, বিশেষ করে আমি তো ওটাই দেখব। রিডলি স্কট, জেমস ক্যামেরুন, এনাদের সিনেমার ক্ষেত্রে না এটা বলাটা খুব মানে খুব বোকা বোকা যে এ খুব ভালো অভিনয় করেছে, ও খুব খারাপ অভিনয় করেছে, না, এখানে অভিনয় সবাই ঠিকঠাকই করেছে, তারা তাদের মতো করে অভিনয়টা করেছে, কিন্তু এক্সিকিউশন লেভেলটা, ইমোশনাল যে এক্সিকিউশন যে ব্যাপারটা, সেই জিনিসটা কোথাও গিয়ে আমার মনে হয়েছে গ্ল্যাডিয়েটর টুতে আমার সেটা কম মনে হয়েছে। তো এটাই ছিল গ্ল্যাডিয়েটর 1 এবং গ্ল্যাডিয়েটর 2 নিয়ে আমার একটা সংক্ষিপ্ত আলোচনা। থ্যাংক ইউ সো মাচ। That's all. Please keep watching and please subscribe my channel. Till then, goodbye.